কালীর 365 দিনই হচ্ছে শান্তমূর্তি। এক রাতের জন্য দীপান্বিতা পুজোর দিন সন্ধ্যারতির পর মাকে রাজবেশ পরানো হয়। সেই রাজবেশে কোনো বস্ত্র থাকে না, সারা অঙ্গের ফুলমালা অলঙ্কার, এই মুখের উপর একটি রূপোর মুখে সোনার জিভ পরানো হয় অনলি এক রাতের জন্য। আবার ভোর 4টের সময় সেই রাজবেশ খুলে আবার বস্ত্র ধারণ করা হয়। প্রাণের শহর বাঁশবেড়িয়া, এটা হচ্ছে হংসেশ্বরী গেস্ট হাউস। যদি এসে কেউ থাকতে চান, থেকে এই জায়গায় ঘুরতে চান, তাহলে এই গেস্ট হাউস নিতে পারবেন। গুড মর্নিং, সবাই ভালো আছেন নিশ্চয়ই। নতুন একটা ভিডিওয় আপনাদেরকে স্বাগত জানাই। আজকের গন্তব্য হচ্ছে বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দির। এই হচ্ছে বাঁশবেড়িয়া স্টেশন, আর এটা হচ্ছে হুগলিতে। আর বাঁশবেড়িয়া আসতে হাওড়া থেকে 1 ঘন্টা 5 মিনিট সময় লাগবে। 18টা স্টেশন পার করতে হবে, আর 44 কিলোমিটার আসতে হবে, আর হচ্ছে 10 টাকা ভাড়া। এই হচ্ছে বাঁশবেড়িয়া স্টেশন। আজকে আমাদের গন্তব্য হচ্ছে হংসেশ্বরী মন্দির, যেটা বাঁশবেড়িয়াতে। এখান থেকে অটো বা টোটো যা হোক ধরবো, ধরে আপনাদের নিয়ে যাব সেই জায়গায়। চলুন। এই বাঁশবেড়িয়া আসতে গেলে আপনাদের আগের স্টেশন হচ্ছে ব্যান্ডেল, তাই ব্যান্ডেলের পরের স্টেশনে নামতে হবে বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দিরে যেতে গেলে। সামনে টোটো দাঁড়িয়ে আছে, এখান থেকে টোটো ধরবো। আমার মনে হয় খুব বেশি হলে 10 টাকা ভাড়া হবে। চলুন, তারপরে হংসেশ্বরী মন্দিরে গিয়ে কথা হবে। হংসেশ্বরী মন্দিরের সামনে চলে এসেছি। আর এই সামনে যে দেখতে পাচ্ছেন ডালা রয়েছে সব, এখান থেকে পুজো দেওয়ার জন্য। এখান থেকে ডালা নিয়ে আপনারা পুজো দিতে পারবেন। ডালাতে কি কি আছে দেখুন, লেবু আছে, শসা আছে, একটা সিঁদুর আছে, আলতা আছে, আর সন্দেশ আছে। ডালায় এইগুলো আছে। এই ডালাগুলো এদিকে পাবলিক টয়লেট আছে, আর সামনে এখানে গাড়ি রাখার জায়গা আছে, সাইকেল রাখা, বাইক রাখার জায়গা আছে। আর এই হচ্ছে টয়লেট। এই হচ্ছে স্বর্ণখচিত হংসেশ্বরী মন্দির, দেখতে পাচ্ছেন। এই মন্দির সম্বন্ধে 2-4 কথা আপনাদের বলি। এই মন্দিরটা হচ্ছে হংসেশ্বরী মন্দির, এটা হুগলি জেলায় বাঁশবেড়িয়াতে অবস্থিত। এই মন্দিরে হংসেশ্বরী নাম কেন হয়েছে? এখানকার যিনি রাজা ছিলেন, ওনার মার নাম ছিল হংসেশ্বরী, সেই থেকে এই মন্দিরের নাম হয়েছে হংসেশ্বরী। এই মা কালীকে মহাপুরুষ মহারাজ অর্থাৎ শিবানন্দ মহারাজ খুব ভালোবাসতেন। তিনি আদর করে বলতেন, গিন্নি ঠাকুরুন, জগতের গিন্নি। ছেলেদের দেখছেন? তাহার ইচ্ছাক্রমে মায়ের একখানি ফটো বড় করে আনা হয়। উহা দেয়ালে ঝুলানো ছিল, কিন্তু মাকে কি এত দূর রাখলে চলে? তাই 2খানি ছোট আকারের ফটো ওনার টেবিলের উপর রাখা হয়েছিল। প্রতি অমাবস্যায় বিবিধ দ্রব্য সম্ভার সহ সাধু ব্রহ্মচারীদের বংশবাটিতে পাঠাতেন মায়ের পূজা দিতে। রামকৃষ্ণ মঠ ও মিশনে স্বামী শিবানন্দ মহারাজ প্রবর্তিত এই ধারাকে আজও সযত্নে বহন করে চলেছেন বর্তমান রামকৃষ্ণ ভাবধারার
সাধু, সন্ন্যাসী ও ব্রহ্মচারী মহারাজরা। নতুন ব্রহ্মচর্য সন্ন্যাস লাভের পর সাধুরা এখনও আসেন বাঁশবেড়িয়ার শ্রী হংসেশ্বরী মাতা তথা মহাপুরুষ মহারাজের গিন্নি ঠাকুরনকে প্রণতি নিবেদন করতে। উল্লেখ, রামকৃষ্ণ মিশন কল্যাণীর যাত্রা শুরুর পর পূজনীয় সম্পাদক মহারাজ স্বামী দুর্গানাথানন্দজি মহারাজের তত্ত্বাবধানে শ্রী শ্রী শ্যামা পূজা তথা দিব্যত্রয়ীর আবির্ভাব তিথি ও অন্যান্য বিশেষ দিনে শ্রী শ্রী হংসেশ্বরী মাতাকে তত্ত্ব সামগ্রী সহযোগে পূজা দিতে যান মিশনের সাধু ও ব্রহ্মচারীগণ। নমস্কার ঠাকুরমশাই। এই মন্দির তো 1799 সালে শুরু হয়েছিল। 1801 সালে শুরু, 1814 শেষ। মানে এই রাজেন্দ্র রায় মহাশয় উনি মন্দির প্রথম শুরু করেন 1801-এ। আচ্ছা। 1802-তে উনি এক্সপায়ার করেন। তারপর ওনার সেকেন্ড ইয়ার রানী শঙ্করী 1814 খ্রিস্টাব্দে মন্দির শেষ করেন। আচ্ছা। তারপর মন্দির প্রতিষ্ঠা করা হয়। আচ্ছা। বছরে মায়ের দুটো বড় উৎসব, মায়ের সানযাত্রা হচ্ছে প্রতিষ্ঠা দিবস আর বাৎসরিক কালী পুজো। বাৎসরিক কালী পুজো আর সানযাত্রা, এই দুটো হচ্ছে মেন উৎসব। এছাড়া 12 মাস তো লেগেই আছে। আচ্ছা। আচ্ছা। মায়ের মূর্তি হচ্ছে কালী মূর্তি, হংসেশ্বরী কালী। কালীর 365 দিনই হচ্ছে শান্ত মূর্তি। এক রাতের জন্য দীপান্বিতা পুজোর দিন সন্ধ্যারতির পর মাকে রাজবেশ পরানো হয়। সেই রাজবেশে কোনো বস্ত্র থাকে না, সারা অঙ্গের পুরমালা অলঙ্কার, এই মুখের উপর একটি রূপোর মুখে সোনার জিভ পরানো হয় অনলি এক রাতের জন্য। আবার ভোর 4টার সময় সেই রাজবেশ খুলে আবার বস্ত্র ধারণ করা হয়। আচ্ছা। আর মন্দিরের বেদি হচ্ছে পঞ্চমন্দির আসন। প্রথমটা হচ্ছে সহস্রদল পদ্ম, সেকেন্ড হচ্ছে অষ্টদল, তারপর ত্রিকোণ বেদি, মহাকাল সাহিত্য। ত্রিকোণ বেদির মধ্যে সব কিছু এখানে আছে, মোলাদার চক্র এগুলো সবই আছে, মীরা পিঙ্গলা সবই আছে এগুলো 5টা। শিবের হৃদয় থেকে পদ্ম বেরিয়েছে, সেই পদ্মাসনে মা বসে আছেন হৃদ পদ্মের উপর। আচ্ছা। দ্বাদশ পদ্মের উপর পদ্মাসনে মা বসে আছে। বেদি এবং মহাকাল হচ্ছে পাথরে, মায়ের মূর্তি হচ্ছে নিমকাঠ। এই কাঠ বেনারস থেকে ভেসে এসেছিল একটা কাঠের গুঁড়ি। রাজা নৃসিংহদেব রায় উনি স্বপ্নে পান যে আমি ভেসে আসছি, আমাকে নিয়ে এসে প্রতিষ্ঠা করার জন্য। তখন উনি স্বপ্নে পাওয়ার পর উনি মাকে তৈরি করেন, তারপর মাকে প্রতিষ্ঠা করা হয়। এই মন্দিরে 12টি হচ্ছে নিচে 12টা শিবলিঙ্গের চারদিকে। মায়ের উপরে মা যেখানে বসে আছেন তার ফার্স্ট ফ্লোরে একটা শেস্ত্রী। আচ্ছা। 13টা, মাকে নিয়ে 14টা শিব। মাকে নিয়ে 14টা শিব। আচ্ছা। আর এর পাশেই অনন্ত বাসুদেবের মন্দির, সেটা হচ্ছে 1673 to 1679 রাজা নৃসিংহদেব ঠাকুর দাদা রাজা রামেশ্বর দেব রায় টোটাল এই মন্দিরটাই পোড়ামাটির কাজ ছিল। নকশাল পিরিয়ড অনেক চুরি হয়ে যায়। পরবর্তীকালেও ছেলে মেয়েদের আড্ডার জন্য বা করোনার পর থেকে মন্দিরটা 3 বছর হয়ে গেল, কিন্তু করোনা পরই হয়েছে, সরকার থেকে বন্ধ করে দিয়েছে। নিচ থেকে সবাইকে দর্শন করতে দিচ্ছে। এর নিচেও ইয়ে আছে নাকি? নিচ থেকে ঠাকুর দেখা যাবে নিচ দিয়ে ইয়ে করার জন্য। আচ্ছা। আচ্ছা। উপরে উঠতে হয় না, যেহেতু আমাদের 12 মাসে পূর্ণিমা পুজো হয় সত্যনারায়ণ, সেই সময় সবাইকে আলাদা করা হয়। রথের সময় 2বার পুজো হয়। এছাড়া এখন টোটালি বন্ধ, নিজ দিয়ে দর্শন করতে। আর কোনো ভোগ প্রসাদের ব্যবস্থা? ভোগ প্রসাদ হয় প্রতিদিনই। সকাল সকাল আমাদের রান্না হয়েছে, যেটুকু করা হয়, যে যতটুকু পরিমাণ থাকে, যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা নিয়ে নেবো। একটা নির্দিষ্ট কোনো টাইম নেই। সপ্তাহ থেকে খোলার পর দেখা যাচ্ছে আমি আজকে 40টা 50টা করছি, ওর মধ্যে যদি হয়েছে তারপরে স্টপ হয়ে যাবে। আচ্ছা। যেরকম থাকবে সেরকম সবাই পাবে, ওই ফয়েল প্যাকেট করে দেওয়া হয় সবাই খায়। আর এখন এটা এএসআই আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া টোটাল মেনটেন্যান্স হচ্ছে ওনাদের দায়িত্ব। মেনটেন্যান্স কি হয়? মেনটেন্যান্স এখন কিছু হচ্ছে না, সেই করোনার পর থেকে যারা এসছে কোনো কাজ হচ্ছে না। এর আগে যারা ছিলেন খুব ভালো লোক ছিলেন, আমাদের সাথে কনসাল্ট করে কত টাকা কী স্যাংশন হতো, যেটা বলতেন সেটা করতেন। তারা রিটায়ার হয়ে গেছে, কেউ এক্সপায়ার হয়ে গেছেন। এখন যারা এসছেন, এখন একজন নন বেঙ্গলি লোক এসছেন, এসে এমন দেখাচ্ছেন যে খুব শিগগিরই কাজ করবেন। আচ্ছা। কোনো কাজই কেউ করে। এই 2বার আমার এখানে ভিজিট করতে এসেছিল, কিছুদিন আগেও এসেছিল।
দিয়ে এসে বিকেলবেলা যে আমার সঙ্গে অনেকগুলো কথা হলে দিয়ে তারপর বলেই করবো করেই কাটিয়ে দিচ্ছি। মন্দির খোলা থাকার সময় বন্ধ? মন্দির এখন সারাদিনই খোলা থাকে, আগে দুপুরবেলা বন্ধ থাকতো। করোনার থেকে পর থেকে আমরা শুরু করেছি যে সারাদিনই মন্দির খোলা থাকবে, সকাল 7টা থেকে রাত্রি 7:30 পর্যন্ত। আর পুজো দেওয়ার ব্যাপারে? পুজো সকাল 7টা থেকে আমাদের পুজো শুরু হয়ে যায়, যারাই পুজো নিয়ে এসে আমরা করে দিই। আর মেন পুজো 10টায় হয়, 11টায় অঞ্জলি, লাস্ট অঞ্জলি 12টা 20-তে, তারপর মায়ের ভোগ নিবেদন হয়, তারপর ভোগ দিয়ে দেওয়া হয়। ভোগের জন্য একটুখানি দরজাটা বন্ধ থাকে আর এমনি খোলা থাকে। শীতকালটাও সারাদিন 3 মাস আমরা খুলে রাখি পেছন দিকটা, কিন্তু দুপুরবেলায় 12:30টার পর পেছনটা বন্ধ হয়ে যায়। যারা ভোগ টোগ খায়, খেয়ে এসে যারা মনে করে ওয়েট করবে, তারা সামনে এসে ওয়েট করতে হবে। আর কেউ যদি ফোন করে ভোগের জন্য বলা হয়? ফোনে আমরা বুকটা করি না, হ্যাঁ, ভোগে আর অসুবিধা থাকে। কেউ যদি ডোনেশন দিতে চায়? ডোনেশন যে যা হয়, যে কেউ যদি মনে করে আমি এইটা দেবো, আমরা বলি যে এইটা একটু কিনে দিন, এইটা কিনে দিন। আচ্ছা আচ্ছা, এমনি কোনো ইয়ে নেই যে এটা দিতে হবে ওটা? না, এটা কোনো ইয়ে নেই, যে যেরকম মায়ের কাছে পুজো দেবে সেরকম চলবে। আপনার নামটা কি? বসন্ত চ্যাটার্জি। ধন্যবাদ। এখানে পানীয় জলের ব্যবস্থা আছে, এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন এটা পানীয় জলের ব্যবস্থা। আর সামনে একটা বাগান আছে, এরকম গোলাপ ফুটে আছে, বিভিন্ন রকম গাছ আছে, সুন্দর করে সাজানো আছে। চারপাশটা খুব সুন্দর, একটা পুকুর আছে পাশে, নিরিবিলি জায়গা, অবশ্যই আসলে আপনাদের ভালো লাগবে। আর এখানে আসলে শুধু একটা জায়গায় নয়, এখানে 6 থেকে 7খানা স্পট আছে। একটা টোটো বা অটো ভাড়া নিয়ে আপনারা পুরো স্পটগুলো দেখতে পারেন। যেমন হংসেশ্বরী মন্দির আছে, ইমামবাড়া আছে, ব্যান্ডেল চার্চ আছে, হ্যাঁ, এরকম আরও অনেকগুলো স্পট আছে, আপনারা দেখতে পারবেন। সেই স্পটগুলো আপনাদের বলে দেবো আমি। এইখানে রয়েছে হংসেশ্বরী মন্দিরটি, কিছু অংশ পাথর, কিছু অংশ ইট দিয়ে তৈরি। এই রত্ন মন্দিরটির অজস্র রত্ন 5তলা মন্দিরের চারিদিকে সজ্জিত আছে। এই রত্নগুলি প্রচলিত খাঁজের পরিবর্তে শালকর এবং পদ্ম পাপড়ি কারুকার্যযুক্ত। পবিত্র গর্ভগৃহে একটি কাঠের হংসেশ্বরী মূর্তি স্থাপিত আছে। সাহিত্য দেবীর নাভি থেকে নির্গত বৃন্তযুক্ত পদ্মের উপর দেবী বসে আছেন। রাজা নৃসিংহদেব 1799 খ্রিস্টাব্দে, যেটা আমি একটু আগে আপনাদের বললাম, এই মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন। কিন্তু 1802 খ্রিস্টাব্দে ওনার এই কাজটি মৃত্যুর জন্য অসম্পন্ন থাকে। তার বিধবা পত্নী রানী শঙ্করী 1814 সালে এই নির্মাণ শেষ করেন। বাসুদেব মন্দির হলো সপ্তদশ শ্রী বাঁকুড়া জেলার বাহিরে অবস্থিত একটি একরত্ন মন্দির। কুজ আকৃতি ফলকে সামাজিক ও যুদ্ধের দৃশ্য ও নৌকায় সিপাহী কৃষ্ণের জীবনী দেব ও দেবের প্রতি ধর্মবিশ্বাস, সন্ন্যাসী এবং ভিক্ষুক এবং বন্য জন্তু, রাম ও রাবণের যুদ্ধ ইত্যাদি দৃশ্য দেখানো হয়েছে। মন্দিরটির জমিদার রামেশ্বর দত্ত 1679 সালে খ্রিস্টাব্দে নির্মাণ করেন। মন্দিরটি 10/8/1964 তারিখে ডোভেইট-এস জাতীয় গুরুত্বপূর্ণ সৌধ হিসাবে ঘোষিত হয়। এখানে এটাই লেখা আছে, আপনাদের শুনলাম। আর এইখানে যে চূড়াগুলো দেখছেন সব পদ্মের মতন, দেখুন, 1, 2, 3, 4, 5, 6, 7টা দেখতে পাচ্ছি সামনে, পিছনে হয়তো আছে, সব পদ্ম। এবং খুব সুন্দর মন্দিরটা, দেখার মতন। এবং অবশ্যই একদিন এখানে কাটাতে পারেন, সারা দিন। এই হচ্ছে ঠাকুর আর মার ফটো, দেখতেই পাচ্ছেন। এদিকে উপরে রয়েছে 1840 থেকে 1802।
ঠাকুরমশাইয়ের মুখ থেকে আপনারা সবটাই জানতে পারলেন, এবং এই মন্দিরের ঐতিহ্য সম্বন্ধে, এই মন্দিরে কখন পুজো হয়, এই মন্দিরে কখন ভোগের ব্যবস্থা হয়, আপনারা সব জেনে গেলেন। অবশ্যই একবার আসবেন, খুব সুন্দর। আর বিশেষ করে সকালের দিকে আসলে খুব ভালো লাগবে, কারণ এখান থেকে আরও 3-4টে জায়গা আপনারা দেখে নিতে পারবেন একসাথে। পাশে একটা মহাদেবের, এখানে ধূপকাঠি জ্বালাবার, মোমবাতি জ্বালাবার জায়গা। এখানে গাছ বাগান টাইপের করা আছে, ফুল গাছ রয়েছে, দেখতেই পাচ্ছেন। সব জায়গাতেই লেখা আছে এই মন্দিরটি আমাদের জাতীয় সম্পদ, ইয়াকে সার্বিকভাবে রক্ষা করার দায়িত্ব আমাদের অবশ্যই। এবার আপনাদের সামনে আর একটা মন্দির আছে, দেখাই। হ্যাঁ, টেরাকোটার কাজটা একদমই দুর্দান্ত ছিল, কিন্তু এখন আর নকশালপুরে সব খুলে নিয়ে চলে গেছে। আর এই বাসুদেবের মন্দির তো কত বছর পুরনো, ভিতরে বাসুদেবের ইয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। হ্যাঁ, শুধু দুর্দান্ত মন্দিরটা ছিল সত্যি। না, বাসুদেবের একটা মূর্তি আছে, কিন্তু ওখানে যাওয়া নিষেধ, দেখতে কি পাচ্ছেন জানি না। এই হচ্ছে বাসুদেবের মূর্তি। এটা হচ্ছে বাসুদেবের মন্দির, সব খুলে খুলে নাকি নিয়ে গেছে। টেরাকোটার কাজ ছিল দুর্দান্ত। আর এখন যারা নতুন কমিটি এসে তারাও এখনও সেভাবে এটাকে কিছু করে না। এরকম অনেক টেরাকোটার মন্দির পড়ে পড়ে নষ্ট হচ্ছে আমাদের রাজ্যে, ঠিক মতন তার রক্ষণাবেক্ষণ হয় না। কি আর বলবো। পুরো হংসেশ্বরী মন্দিরটা একটু ঘুরিয়ে দেখাই, কারণ গোলভাবে এটা ঘোরা যায়। শিবলিঙ্গ আছে এখানে, দুটো আগে দেখালাম, আর এখানে আর একটা আছে, সেটা একটু দেখাই। 3টে, এই যে সবাই ধূপকাঠি দিয়ে গেছে। এই হচ্ছে শিবলিঙ্গ। আর মন্দিরটা এইভাবে ঘোরা যাবে, এইভাবে ঘোরা যাবে। এখানে আর একটা শিবলিঙ্গ, 4টে। এখানে আর একটা আছে, 5টা। চলুন, এইভাবে ঘোরা যাবে। এর পিছন দিকটা এইরকম। এইখানে আরো একটা শিবলিঙ্গ আছে, কিন্তু সেটা বন্ধ। এই হচ্ছে চারিদিকটা, খুব সুন্দর। ঠিক মতন রাখলে এটা দেখার মতন জায়গা। এইখানে আর একটা শিবলিঙ্গ আছে মনে হচ্ছে। হ্যাঁ, 6টা। এই একটা শিবলিঙ্গ দেখতে পাচ্ছেন। এই হচ্ছে পুরো দিকটা ঘোরার। এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা হয়, দেখতে পাচ্ছেন। আর পুরো জায়গাটা হচ্ছে এইরকম। এখানে একটা শিবলিঙ্গ। এইভাবে পুরো ঘোরা। এই দেখুন, এই চলে আসলাম আর মেন মন্দিরে। দোতলাটাও আছে, কিন্তু এখন উঠতে দেয় না। এই একটা শিব মন্দির। একটা গম্বুজ পদ্মের মতন, দেখুন 12টা গম্বুজ আছে। কি সুন্দর সত্যি। চিন্তা করতে পারেন, 1799 সালে শুরু হয়েছিল, 1814 সালে শেষ হয়েছে। সেই সময় এই রকম
কারুকার্য, এই রকম সব চিন্তাভাবনা মানুষের মাথা থেকে এসছে। কি সুন্দর মন্দির বানিয়েছে, অপূর্ব। সেইটাকেই আমরা ঠিক মতন রাখতে পারছি না, এটা খুবই দুর্ভাগ্যের বিষয়। সামনে মন্দিরের সামনেটা কতটা জায়গা নিয়ে দেখুন, এত বড় একটা জায়গা চত্বর রয়েছে, খুব সুন্দর, প্রচুর জায়গা। কোনো প্রোগ্রাম হলে কোনো অসুবিধেই নেই। চারিপাশটা দেখুন শুধু, কি সুন্দর জায়গা। উপরে যাওয়া যাবে না কারণ বন্ধ আছে, নাহলে উপরটাও আপনাদের দেখাতাম। চলুন, মন্দিরের পুরো ইতিহাস আপনাদের সামনে তুলে ধরলাম ঠাকুর মশাইয়ের মাধ্যমে। আর আমি যেটুকু গুগল ঘেটে পেয়েছি সেটুকু আপনাদের বলেছি। মন্দিরটা অসাধারণ মন্দির, 1799 সালের মন্দির। ভাবতে পারছেন ওই সময় কি চিন্তা ভাবনা এটা যে তৈরি হয়েছিল। আর অবশ্যই আপনারা সবাই আসুন, যত এইসব মন্দিরে আসবেন আমাদের হিন্দু মন্দির তত বেঁচে থাকবে, তত চারিদিকে প্রচারিত হবে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা ঠাকুর মা স্বামীজির ভিডিও নিয়ে আবার আপনার সামনে আসব, কারণ আপনারা ঠাকুর মা স্বামীজির চ্যানেলেই সব কিছু দেখছেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার।